মুগ্ধর মা বলছিল যে আমার ছেলেটা বারবার জুতা হারিয়ে ফেলে, কিন্তু এবার মৃত্যুর পরে এত জায়গায় লাশ নিয়ে যাওয়া হলো, কিন্তু আমার ছেলেটা এবার জুতাটা হারায়নি। এই আবেগী বাঙালি বলেই আসলে এরকমটা সম্ভব হয় আমার কাছে মনে হয়। এজন্যই আসলে ৭১-এও আমরা স্বাধীনতা পেয়েছি। আপনার মায়ের পায়েস মিস করেন? হ্যাঁ করি, সব কিছুই করি। কাজ হারানোর ভয় ছিল না আপনার? অবশ্যই না, মানে কাজ হারানোর ভয় এখানে কোত্থেকে থাকে? কিছুটা তো হয়েছেই ভাঙচুর, সেটা অস্বীকার করার জন্যই। সেটা শুধু হিন্দুদের বাড়িও না, যেমন মাশরাফি তো আসলে হিন্দু না। আমার হয়তো টানটা একটু বেশি কাজ করেছে, কারণ আমি তো ওই জায়গাটা আমি দেখতে পাচ্ছি ছবি। এখন যে ছবিটা আমি দেখছি পানিতে ডুবে আছে, ওই জায়গায় তো আমি হেঁটেছি, খেলেছি। মুরব্বি ড্যাশ, নাটক ড্যাশ, নাটক কম করো প্রিয়। এই ওয়েট ড্যাশ। ও আচ্ছা, এই ওয়েট, ইটস মাই টার্ন নাও। মায়ের বুকটা খালি করে দাপিয়ে বেড়াও তুমি কোন সুখে, রাজাকার মারছো না তো, ওরা বাংলা মায়ের দামাল ছেলে। দর্শক, দ্য টক রুমের আজকের অতিথি মিষ্টি একটা মেয়ে। শুধু মিষ্টি মেয়ে না, তিনি কিন্তু মিষ্টভাষীও। এই চেয়ারটায় সাধারণত আপনারা তাকে দেখেন, তবে আজকে উপস্থাপিকার চেয়ারে তিনি নন, তিনি আছেন গেস্টের চেয়ারে। কেমন আছেন? হ্যালো, ভালো আছি। আচ্ছা, আপনি কি ইন্ট্রোভার্ট? আমি কি ইন্ট্রোভার্ট? কি মনে হচ্ছে? সবার কাছ থেকে শুনছিলাম যে আপনি নাকি একটু ইন্ট্রোভার্ট। আসার পরে একদম শিওর হয়ে গেছে। ওকে, তাহলে তুমি যেহেতু বলেই দিয়েছো তাহলে সেটাই সই। একদম, কিন্তু ক্যামেরার সামনে তো আপনার এই ইন্ট্রোভার্ট ব্যাপারটা বোঝা যায় না। সেটাই তো আসলে আমাদের হয়তো কাজ, ব্যক্তিগত ইমোশনটাকে ছাপিয়ে কাজটা করা। আচ্ছা, অদ্ভুত উটের পিঠে চলছে বাংলাদেশ, এই কথাটা আসলে আপনি কেন গণমাধ্যমে বলছেন? ও একটা নিউজ মনে হয়, একটা গণমাধ্যমে আপনি বলেছেন যে অদ্ভুত উটের পিঠে চলছে বাংলাদেশ। কেন মনে একটা লেখা আছে, এটা আসলে আমার কথা তো নয়। অদ্ভুত উটের পিঠে চলেছে স্বদেশ, আমরা এই বাক্যটা সবাই জানি। সেটা আসলে একটা ইন্টারভিউর জন্য আমার সাথে কথা হচ্ছিল সাংবাদিক ইমরুল নূরের, ওর সাথে ক্যাজুয়ালি যখন আলাপ করছিলাম, প্রসঙ্গটা ছিল বাংলাদেশের টেস্ট সিরিজ, পাকিস্তানে সাকিব ভালো পারফর্ম করছে এবং একই সাথে সে যখন মাঠে পারফর্ম করছে দুর্দান্ত, সেই সময়টা আমাদের এখানে আলোচনা হচ্ছিল যে তার মার্ডার কেসের ব্যাপারে, সবাই জানে সেটা শিরোনাম হচ্ছিল। তো ওই ব্যাপারটা নিয়েই বলছিলাম যে এমন অদ্ভুত কিছু হচ্ছে চারদিকে, আসলে দেখে অনেক সময় মনে হচ্ছে যে থাকে না যে অদ্ভুত উটের পিঠে চলেছে স্বদেশ, একটা লাইন পড়েছিলাম ছোটবেলায়, ওটা মনে পড়ে যাচ্ছে, বাট আশা করি সব ঠিক হয়ে যাবে। এরকম ছিল কথাটা, পরে লেখায় উঠে এসেছে আর কি। এই যে একটা হত্যা মামলা হয়েছে সাকিব আল হাসানের উপরে, এই বিষয়টায় আপনার মতামতটা কি? আসলে এটা কি ঠিক বা যথাযুক্ত? এটা আসলে ওই যে একটু হাস্যকর একটা ব্যাপারই বটে জিনিসটা, বা এটা সবাই কেউই আসলে ভালোভাবে গ্রহণ করেনি, সেটা কম বেশি সবাই সেই মতামতটা দিয়েছেও। ইট ডাজন্ট মেক এনি সেন্স। তো এটা আমার কাছে খুব অদ্ভুত মনে হয়েছে, আর কিছুই না। আসলে এই যে ছাত্র আন্দোলন তো একটা যৌক্তিক আন্দোলন বলে আপনি মনে করছেন কি? হ্যাঁ, অবশ্যই। সেই আন্দোলনে যখন আসলে মাশরাফি বিন মুর্তজা একটু নিশ্চুপ ছিল, তখন কিন্তু বিক্ষুব্ধ জনতা যখন এই যে ৫ আগস্টের পরে বা ৩৬ জুলাইয়ের পরে তার বাড়িতে ভাঙচুর করে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমি সেটাও ভালোভাবে দেখছি না অবশ্যই। মানে কোনো রকম ভাঙচুর, কারো বাড়িতে আক্রমণ করা, সেটা যেই হোক, এটা আমি কখনোই সাপোর্ট করি না, ওটা নিয়েও কথা বলেছি। বাট আন্দোলনের সময়টায় মানুষের ইমোশনটা অন্যরকম ছিল এবং আন্দোলনের প্রথম থেকে আমি আন্দোলনের পক্ষেই ছিলাম, বেশিরভাগ মানুষই তাই ছিল। মাশরাফি বিন মুর্তজা চুপ ছিলেন, এটা নিয়ে ভক্তদের একটা ক্ষোভ ছিল, আমারও অভিমান ছিল, আমিও সেই জিনিসটা নিয়ে কথা বলেছি। কিন্তু দিন শেষে উনি কি অনুভব করেছেন সেটা হয়তো উনিই জানেন। উনি তো পরে বললেন যে ওনার মেয়ে যখন ইনস্টাগ্রামে আন্দোলনের পক্ষ হয়ে পোস্ট দিচ্ছে, উনি মেয়েকে বলেছেন যে তুমি করো, মানে আমি তোমাকে বাধা দিচ্ছি না। মাশরাফি বিন মুর্তজার নড়াইলের বাড়িতে আগুন বা অগ্নিকাণ্ড হয়েছে বা ভাঙচুর হয়েছে, এই ঘটনাটাকে কেন্দ্র করে ভারতীয় বিভিন্ন পেজে, যে পেজগুলো আসলে ভালো রিচ করছে মানুষের কাছে, সেই পেজে বলা হচ্ছে যে লিটন দাস যিনি খেলোয়াড়, তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং হিন্দুরা এখানে কোনোভাবেই আসলে শঙ্কামুক্ত না। তো এই বিষয়টা কি আপনি দেখেছেন? হ্যাঁ, ভীষণ রকম। তো তারা, আমরা দেখেছি যে একটা সময় কতিপয়, সব ভারতীয় এক নাগারে আমি বলতে চাই না, কতিপয় ভারতীয় মানুষ সেটাকে খুব বাজেভাবে প্রোপাগান্ডা করছিল যে বাংলাদেশে হিন্দুদের ওপর অনেক অত্যাচার হচ্ছে। কিছুটা তো হয়েছেই ভাঙচুর, সেটা অস্বীকার করার জন্যই। সেটা শুধু হিন্দুদের বাড়িও না, যেমন মাশরাফি তো আসলে হিন্দু না, তার বাড়িতেও হয়েছে, তার রাজনৈতিক কারণে হয়েছে, দলগত কারণে হয়েছে, বিভিন্ন কারণে হয়েছে। ওই সময় যখন ল অ্যান্ড অর্ডার একদমই ছিল না, তখন দলগত না, ধর্মীয় না, হয়তো এমনিতেই চোর ডাকাতের তো আসলে অভাব নেই, আছে তো খারাপ মানুষ।
আচ্ছা, তাই না? তো মানে তোমার বাসায় তো নিশ্চয়ই তুমি এখানে এসছো, বাসার দরজা লক করেই এসছো, দরজা তো খুলে আসোনি না, কারণ যে কোনো কিছুই তো হতে পারে, চোর ডাকাত ঢুকতে পারে, বাসার যে সাহায্যকারী কাজের যে লোক থাকে তুমি তো তাকেও বিলিভ করো না, তাই না? তো ব্যক্তিগত জিনিস আমরা সাবধানেই রাখি। তো ওরকম যখন ল অ্যান্ড অর্ডার ছিল না, ওরকম হামলাও হয়েছে, হামলা অনেক রকমই হয়েছে, কিন্তু আমরা দেখেছি ইন্ডিয়ান মিডিয়ায়, বিশেষ করে এক্স মানে টুইটারে তারা অনেক রকম গুজব ছড়াচ্ছিল, সেটা কোনো একটা ষড়যন্ত্র বা কোনো একটা উদ্দেশ্য নিয়ে হয়তো করছিল, এবং আমরাও সেটা আসলে জবাব দিয়েছি। আমাদের অনেক ইনফ্লুয়েন্সাররাও তখন এক্সে পাল্টা কন্টেন্ট ক্রিয়েট করেছে। আমরা এটাও দেখেছি যে আজমেরি বাঁধনের একটা ছবি নিয়ে যেটা উনি প্রতিবাদ করছেন, ওটাকে ভারতীয় মিডিয়া দিয়েছে যে উনি একজন হিন্দু মহিলা, সে বাংলাদেশে থাকতে পারছে না, তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে, মানে খুবই হাস্যকর ছিল। সাম্প্রতিক সময়ে যে বন্যা, ভয়াবহ বন্যা বলা হয় এটাকে, তো এই বন্যাতে অনেকে বলছে যে ভারতের বাঁধ খুলে দেওয়ার কারণে আসলে এই প্রবলেমটা হয়েছে, বা বাঁধ খুলে দেওয়া ছাড়া কি অন্য কোনো উপায় ছিল? আপনার কি মনে হয় নীল? আমি তো আসলে সেটা মানে আমি যারা ইন্ডিয়ান বাঁধের প্রশাসনে কাজ করছেন, আমি ঠিক তাদের জায়গা থেকে জানলে বলতে পারতাম যে উপায় ছিল কি ছিল না। হয়তো ছিল না, এখানে দুই দিক থেকেই ভাবার জায়গা আছে। হয়তো উপায় ছিল না, ত্রিপুরাতেও অনেক বৃষ্টি হচ্ছিল হয়তো, কিন্তু একটা জিনিস করা অবশ্যই করার ছিল, সেটা হচ্ছে খুলে দেবার আগে একটা ভালো সময় আগে জানানো, যাতে প্রস্তুতি নিতে পারে। এই জিনিসটা করার উপায় ছিল। খুলে দেওয়া ছাড়া উপায় ছিল কি ছিল না সেটা আমি জানি না, হয়তো ছিল না। আচ্ছা, কারণ তারা তো বলেছে যে 53 মিটার না কতটুকু পানি উঠে গেছে, 93 হলে বাঁধ এমনিতেই ভেঙে যেত আর সামথিং লাইক দ্যাট। তো হয়তো উপায় ছিল না, কিন্তু জানানোর উপায় ছিল, সেটা করেনি। আপনাকে সোশ্যাল মিডিয়াতে বেশ সরব দেখা যায়, আপনি সবকিছু নিয়ে মোটামুটি স্ট্যাটাস দেন। তো সম্প্রতি আপনি হয়তো দেখে থাকবেন নিশ্চয়ই যে কিছু হোয়াটসঅ্যাপ মেসেজ কিন্তু ভাইরাল হচ্ছে বা ছড়ানো হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে আলো আসবেই নামে একটা গ্রুপ, তো সেখানে একজন গুণী অভিনেত্রী লিখেছেন যে ছাত্রদের উপর, সেই ছাত্র আন্দোলনের সময় যে ছাত্রদের উপর গরম পানি ঢেলে দেওয়ার একটা পরামর্শ তিনি দিয়েছেন। আপনি আসলে কিভাবে এটাকে জাস্টিফাই করবেন? আমার ছবিও গেছে, এই সময়টাই গ্রুপটা করেছে, সেই সময়টাই তো আসলে সবকিছু এভরিথিং ওয়াজ আউট ইন দ্য ওপেন, যে কি হচ্ছে। পুলিশ তো স্টুডেন্টদেরকে গুলি করছিল, এটা তো খুবই, এটা সবাই দেখেছে। তো আমার কাছে জাস্ট একটা জিনিসই মনে হয় যে এর আগে কে কোন দল করতো, কার কোন দলকে ভালো লাগতো, সেটা টোটালি ডিফারেন্ট। সে জায়গায় অনেক মতভেদ থাকতে পারে, অনেক তর্ক হতে পারে, তোমার দলের এটা খারাপ, তুমি আমাকে বলতে পারো আমার দলের এটা খারাপ, যদি আমি ব্যক্তিগতভাবে কোনো দল করি না, জাস্ট অনেকের মধ্যে মতবিরোধ থাকতেই পারে। কিন্তু একটা সময়ে যখন আসলে রাস্তায় প্রকাশ্যে স্টুডেন্টদেরকে গুলি করা হচ্ছিল এবং সেটা পুলিশ করছিল এবং সেটা আমরা সবাই দেখেছি, তারপরেও যদি কেউ সেই হত্যার বিরুদ্ধে কথা না বলে এবং বিচার না চায়, তো তাদেরকে নিয়ে আসলে আমি যে স্পিচলেস হয়ে যাই। আমি আসলে কি বলবো সেটাই বুঝতে পারি না। আমার ওই চ্যাটগুলো দেখে আমার অনেকটা এরকম মনে হচ্ছিল ওখানে তো আসলে অনেকেই আছেন, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে ওখানে এমন অনেকেই আছেন যারা হয়তো ব্যক্তিগতভাবে খারাপ মানুষও না, তারা হয়তো ভালো মানুষ। তারা হয়তো অনেকেই এরকম আছেন যে হয়তো অনেকে হয়তো চাপে পড়ে হয়তো ছিলেন গ্রুপে, অনেকে হয়তো গ্রুপে খুব একটা অ্যাক্টিভও ছিলেন না, অনেকে হয়তো এমনও আছেন যে জাস্ট থাকে না, আমার সারাউন্ডিং, আমি যে সারাউন্ডিংয়ে থাকি, আমার আশেপাশে যারা থাকে, শিল্পীরা যাদেরকে আমি আইডল মনে করি, যারা অনেক শিক্ষিত, যারা অনেক সংস্কৃতি মনা, তাদেরকে দেখি, তো তারা যদি বলছে এটা ঠিক, তাহলে মনে হয় এটাই ঠিক, মানে নিজের সেন্সটা কাজে না লাগিয়ে। আমরা তো আসলে তাদেরকে এরকম অনেকে আছে, মানে ওখানে তো অনেক মানুষ আছে, তো প্রত্যেকটা মানুষের সাইকোলজি তো আপনি আসলে ঢালাওভাবে বিচার করতে পারবেন না। তবে ওখানে এমন কয়েকজন মানুষ আছে যারা খুব বাজেভাবে স্ট্যান্ডটা নিয়েছিল এবং যারা খুব আসলে ওই যে আন্দোলনের বিরুদ্ধে ছাত্রদেরকে মারার পক্ষে কথা বলছিল। সো ওটা দেখে ভীষণ কষ্ট পেয়েছি এবং ওটা দেখে আরও মানে লজ্জা লেগেছে নিজের কাছে, কারণ তাদেরকে তো আসলে আমরা অনেক শ্রদ্ধা করি। সেখানে ছবি দেখলাম যে ওই যে গাড়ি পোড়ানো, মেট্রো রেলের বা হয়তো বিটিভি পোড়ানো, এগুলো নিয়ে কথা হচ্ছে, কিন্তু একটা স্টুডেন্টকে যে মেরে পুলিশের গাড়িতে করে মানে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে, ফালানো হয়েছে, ইয়ামিন ওর নাম, ও এমআইএসটির একজন স্টুডেন্ট, তো সেটা দেখে আমি সবচেয়ে বেশি শকড ছিলাম। সেটা সম্ভবত 18 জুলাইয়েরই ঘটনা। কিংবা পুলিশ যে গুলি করছে প্রকাশ্যে, এই জিনিসগুলো তারা মনে হচ্ছে দেখছেনও না। তাহলে তারা কি ছাত্রদের পক্ষে এবং কোন হত্যার বিচার চায়, মানে আমি জাস্ট বুঝলামই না। মানে আমি খুব বিরক্ত হয়েছি চ্যাটগুলো পড়ে। এরকম অনেক দেখেছি যে যারা ছাত্র লীগ করেছে তারাও কিন্তু এই ছাত্র হত্যার পরে 18 জুলাইয়ের পরে গ্রুপ লিভ দিয়েছে যে আমরা তো স্টুডেন্ট মারার পক্ষে না। তারা গ্রুপ লিভ দিয়ে তারা ওইটাই বলছি, পদত্যাগ করে গ্রুপ লিভ দিয়ে
তারা কিন্তু আন্দোলনে সামিল হয়েছে, আন্দোলনে সামিল হোক না হোক তারা কিন্তু পদত্যাগ করেছে অনেকে, তো আমি তাদেরকে রেসপেক্ট করি, তারা কিন্তু সাবেক ছাত্রলীগ। আচ্ছা নীল, আপনার কি মনে হয় যে প্রফেশনালি বা একজন অভিনয় শিল্পী হিসেবে দক্ষতা অর্জনটা একটা মানুষের জীবনে বেশি গুরুত্বপূর্ণ নাকি মনুষ্যত্ব বোধটা অর্জন করা বেশি গুরুত্বপূর্ণ? দুইটাই গুরুত্বপূর্ণ, মানে কিন্তু সবার আগে অবশ্যই মনুষ্যত্ব, সেটা তো প্রফেশন যেটাই হোক, হোয়াট এভার দ্য প্রফেশন ইজ, মানুষ তো আগে হতে হবে, সবার আগে প্রকৃত মানুষ হতে হবে। যদি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা সফল না হতো বাই এনি চান্স, তাহলে আপনার কি কোনো লাইফ রিস্কের হুমকি বা কোনো? আমি ঠিক জানি না, হতেও পারতো, কারণ মাঝখানে খুব কিছু উগ্র কথাবার্তার শিকার আমি হয়েছি। প্রশাসন থেকে চাপটা একরকম, আর যখন একটু গুন্ডা পান্ডা টাইপের কথাবার্তা কেউ বলে তখন জিনিসটা একটু শেয়ার করবেন আসলে কেন কিভাবে? আমি তো আসলে প্রথম থেকেই কথা বলছিলাম, আমার কাছে আমি কাউকে অ্যাটাক করে কথা বলি না, আমার কাছে যেটা ঠিক মনে হয় আমি সেটা বুঝে আসলে বলি। আবু সাইদের মৃত্যুর ভিডিওটা আমাদেরকে এত বেশি নাড়িয়ে দিয়েছিল, তখন থেকে আসলে পরিস্থিতি একদম ভিন্ন হয়ে গিয়েছিল। যদি আমি ব্যক্তিগতভাবে মনে করি ওই দিনের পরেও রাজনৈতিকভাবে হলেও হয়তো অবস্থাটা কন্ট্রোল করার সাধ্য হয়তো ফর্মার গভর্নমেন্টে ছিল, কিন্তু দে টুক দ্য রং ডিসিশন। যারা আন্দোলন নিয়ে কিছু বলতেই চায়নি, অনেকেই থাকে না যে আমি শিল্পের মানুষ, আমি শিক্ষক মানুষ, আমি ব্যবসায়ী মানুষ, আমি এগুলো নিয়ে থাক কথা না বলি, যে যার কাজ করুক, কিন্তু তখন আর কেউ চুপ করে থাকতে পারেনি। মানে আপনার কি মনে হয় যে স্টুডেন্টদের আন্দোলনে কেন সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল? কেন যারা রাজনীতির নিয়ে কোনো মাথাই ঘামায় না, কেন তারা প্রতিবাদ করেছিল? বিকজ সব কিছু চোখের সামনে হচ্ছে এবং প্রশাসন থেকে কোনো যুক্তিযুক্ত উত্তর না দিয়ে খুব বাজে বাজে, খুব হাস্যকর মিথ্যা বলা হচ্ছিল, তো সেটা আসলে কেউ মেনে নিতে পারে। আমি ওইটাই বলছি যে ওই স্টেপটাই তাদের ভুল ছিল। আমি একদম মানে যদি তৃতীয় পক্ষ হয়ে জাস্ট ফ্যাক্ট বলি, যে রাজনৈতিকভাবেও চিন্তা করি, যে আওয়ামী লীগের ভালো চিন্তা করেও যদি বলি, তাহলেও তো আসলে 18 জুলাই, 19 জুলাই এবং 20 জুলাই, 21 জুলাই আবু সাইদ মারা যাওয়ার পরে তাদের উচিত ছিল আন্দোলনের নিরাপত্তাই দেওয়া, যেমনটা তারা কথা দিয়েছিল যে আন্দোলনের নিরাপত্তা দেওয়া হবে, এবং 18 জুলাই পুলিশকে কোনো একটা শাস্তি দিতেন, 19 জুলাই আবু সাইদের পরিবারের সাথে দেখা করতেন, 21 জুলাই কোটা মেনে নিতেন, এবং এই পর্যন্ত 18, 19, 20, 21 পর্যন্ত যারা আন্দোলন করবে তাদেরকে বাধা দিতেন না, পুলিশ পাহারা দিত, পুলিশ গুলি করতো না, তাহলে তো এই কাণ্ডটা ঘটে না। সাবেক সরকারের কিছু বিবৃতিও কি আপনার কাছে একটু অন্যরকম লেগেছে কিনা? যেমন ওনারা বলেছিলেন যে রাজাকার যে শব্দটা উঠে এসেছিল, সেই রাজাকারটা আপনার কি মনে হয় যে এই ছাত্র আন্দোলন থেকে গণ অভ্যুত্থানে যে রূপটা লাভ করেছে সেটার পেছনে এই রাজাকার শব্দটা অনেক বেশি প্রভাব বিস্তার করেছে? অনেক বেশি না হোক, বাট ওখান থেকে তো আসলে স্টার্ট হয়েছে, মানে ওখান থেকেই তো আসলে অনেক ওই যে থাকে না আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছে আর কি। আমরা সেই কথাতে ছিলাম যে ওই আপনাকে ফোন দিয়ে কিছু মানুষ আসলে খুব হুমকি ধামকি দিচ্ছিল, এই বিষয়টা যদি একটু বলতেন। ফোন আসছে অন্য জায়গা থেকে, কেন স্টুডেন্ট এভাবে হত্যা করছে এটা নিয়ে তো অবশ্যই প্রতিবাদ করেছে, এটা আমার অবশ্যই দায়িত্ব, আমি প্রতিবাদ করব এটা নিয়ে, এটা আমি মেনে নিব না। কাজ হারানোর ভয় ছিল না আপনার? অবশ্যই না, মানে কাজ হারানোর ভয় এখানে কোত্থেকে থাকবে? এটা আমাকে অনেকে বলেছে, আমাকে আমার যারা শুভাকাঙ্ক্ষী, আমার ফ্যামিলি, কারণ তখন তো আসলে কেউ জানে না কি হবে, যে দেখো এসব করার দরকার নাই, কখন কি হবে, তোমাকে তো চিনে ভালো মতো, তো তোমাকে ভালো বেশি টার্গেট করে ফেলবে, রাস্তায় 100 জন নামলেও তো দুদিন পর ওদিকে চিনবে না, তোমাকে তো চিনে রাখবে, নিজের কথা ভেবো না, পরিবার অনেক কথা বলেছে, তোমার কাজ চলে যেতে পারে, কিন্তু আমি চুপ থাকবো কিভাবে? মানে এটা কি সম্ভব নাকি? তো আমি তো খারাপ কিছু বলছি না, এরকম একটা ব্যাপার। তো ওই সময়টা আসলে অনেকে নিতে পারে না, দেখেছে যে আমি তো আসলে অনেক শো করি, তো তাদের কাছে ওই যে চিনে, তো অনেকে আমার স্টেটাস, আমার ছবি নিজেদের মতো করে বিকৃত করে সেটা মেসেঞ্জারে চালাচালি করেছে, পার্সোনালি হোয়াটসঅ্যাপে আমার ছবি পাঠিয়েছে, মানে আমাকে চিনিয়ে দিচ্ছে সবার কাছে, এবং সেটা একদম রুট লেভেলের কর্মীরা যারা দলীয় তারা করছিল। তো এর মধ্যেও তো অনেকে আসলে পরিচিত থাকে, হয়তো আমাকে চিনে, আমার ভালো চায়, আমার কাছে ফোন এসছে যে নীল তুমি একটু করো, মানে তোমাকে কিন্তু মেসেঞ্জার গ্রুপে দেয়া হয়েছিল আপনার ছবি? আমি তো সেটা জানি না, আমার কাছে স্ক্রিনশট আছে বা কিছু দলীয় থাকে না হয়তো ইউনিভার্সিটিতে, আমি তো অত ভালোভাবে ওদেরকে চিনি না, ওরা আমাকে চিনে। কি উদ্দেশ্যে দেওয়া হয়েছিল ছবিগুলো? যে লুক শি ইজ নীল হুরে জাহান, সে এরকম কথা বলছে সরকারের বিরুদ্ধে, এটা সেটা, সে মানে খুবই অ্যাবসার্ড কথাবার্তা, মানে যেটা হয় আর কি, আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, হ্যাঁ আমার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এই ধরনের কথাবার্তা।
এবং খুবই অ্যাগ্রেসিভ। রাষ্ট্র সংস্কারের দায়িত্বের জন্য একদম সবার, এবং বিগত যে সিলেটের বন্যা আমরা দেখেছিলাম সেখানেও কিন্তু এত সর্বস্তরের মানুষের ঝাঁপিয়ে পড়ার বিষয়টা আসেনি, এবার যতটা বেশি দেখা গেছে, তাই না? আচ্ছা আচ্ছা। এবং এবারে বন্যাটাও খুব ভয়াবহ ছিল, কারণ সাধারণত ফেনীতে কখনো বন্যা হয় না। আমার তো জন্ম বেড়ে ওঠা সেখানে, কখনোই এই পরিস্থিতি হয় না এবারই, এবং সেটা এত বাজেভাবে হয়েছে। যেখানে ফেনী মেইন পয়েন্ট, যেটা ফেনী তো একটা টাউন, মানে একটা জেলা শহর, সেখানে একতলা পর্যন্ত পানি উঠে গেছে। তার মানে গ্রামের দিকের দুর্দশার কথা মানে চিন্তাও করা যায় না। তো এটা কখনোই তারা অভ্যস্তই না এই জিনিসটাতে। মানুষ মানসিকভাবে যে শকটা পেয়েছে আনবিলিভেবল। তারপরে তো অর্থনৈতিক ক্ষতি, প্রাণনাশ, এগুলো তো আছেই। ফেনীতে জন্ম বলেই কি বানভাসীদের সাহায্য করার জন্য এই দৌড়ে গেলেন, নাকি আসলে হতে পারে, এটা বলে ভুল হবে না। হয়তো ওখানে আমার জন্মস্থান বলেই আমার হয়তো টানটা একটু বেশি কাজ করেছে, কারণ আমি তো ওই জায়গাটা আমি দেখতে পাচ্ছি ছবি। এখন যে ছবিটা আমি দেখছি পানিতে ডুবে আছে, ওই জায়গায় তো আমি হেঁটেছি, খেলেছি, তো অবশ্যই আমার টানটা একটু বেশি কাজ করেছে আমার নিজ থেকে। আমি এর আগেও তো যে কোনো বন্যায় হয়তো নিজের যতটুকু সাধ্য সামর্থ্য আছে আমি বিভিন্ন জায়গায় আমি সাহায্য করি, সেটা মানে বলার কিছু নেই। কিন্তু ফেনীতে আমি করেছি প্রথম থেকে, আমি আমার যতটুকু সামর্থ্য হয়েছে আমি দিয়েছি। কিন্তু একটা সময় পরে গিয়ে নিজে যাওয়ার যে টানটা, সেটা আমি অনুভব করেছি যে আমি নিজে যাব, আমি নিজে গিয়েছি। আপনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন সেই সময়টা যখন বন্যা একদম তুমুল আকার ধারণ করে, বলেছেন যে আপনার পরিবারের মানুষও নাকি আটকা পড়েছিল। হ্যাঁ, একটু বলবেন? কারোর সাথেই কথা হয়নি, মানে তুমি চিন্তা করতে পারবে না এত দুঃসহ একটা অবস্থা, যে একটা জায়গায় কোনো ইন্টারনেট, ইলেকট্রিসিটি কিচ্ছু নাই। কিন্তু তুমি চিন্তা করতে পারো, তুমি ঘরের মধ্যে বসে আছো, এবং সেটা কিন্তু ধরো দালান, 6-7 তলা বিল্ডিং এরকম। ওখানকার মানুষ কিন্তু বেশ আধুনিকভাবে চলে ফিরে অভ্যস্ত, আমি শহর এলাকার কথা বলছি। কিন্তু কোনো ইলেকট্রিসিটি নাই, কোনো নেটওয়ার্ক নাই, এবং তুমি বাসার বাইরে যেতে পারবে না, কারণ একতলা পর্যন্ত পানিতে ডুবে আছে। তুমি জানো না আশেপাশে কি আছে। তো তোমার তো আত্মীয় স্বজন আছে যাদের বাড়ি একতলা, যাদের বাড়ি টিনের, গ্রাম আছে, গ্রামের বাড়ি আছে, তুমি কারো কোনো খবর জানো না। এবং আমার নিজের কাজিন হচ্ছে সে দেশের বাইরে থাকে, আর ওর বাবা মা ওরা দোতলায়, তো ওরা দোতলা পর্যন্ত আছে আমরা জানি। শেষ কথা হয়েছে যখন, তখন একটু বলতে পেরেছে যে পানি একতলা থেকে বেড়ে যাচ্ছে, একতলা পর্যন্ত ডুবে গেছে। এরপর থেকে আর কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এবং জায়গাটা এমন একটা জায়গায়, বাংলা বাজার, ওখানে আমার যত ভলান্টিয়ার পরিচিত আছে আমি কাউকে পাঠাতে পারছি না, কারণ এত স্রোত, নৌকায় যেতে পারছে না, নৌকা ছাড়া তো যাওয়া সম্ভব না। ছাগলনাইয়ার ওদিকে, ছাগলনাইয়া বাংলা বাজার, ছাগলনাইয়ার মধ্যে আর কি। কোনো রকম খবর নেওয়াই সম্ভব না, পানি কি বাড়ছে নাকি কমছে, মানে তো এই অবস্থা, এই পরিস্থিতি তো সবার ছিল। তবু আমার তো একটা ছিল যে আচ্ছা ওনাদের ওখানে দোতলা আছে, দোতলা ডুবে গেলেও 3 তলা মানে ছাদের উপর উঠতে পারবে, অ্যাটলিস্ট বেঁচে থাকবে। মানে যদি আমি আশা করছিলাম যে দোতলা পর্যন্ত ডুববে না, এতটা হবে না। কিন্তু খাবার ছাড়া কিভাবে বেঁচে থাকবে, এটাও তো একটা টেনশনের ব্যাপার। হ্যাঁ, মানে এটা আনবিলিভেবল। এটা যারা দেখেছে, আর যাদের টিনের বাড়ি ঘর যেটা চলে গেছে, মানে এখন তো অনেকের বাড়ি ঘর নাই, এখনো শত শত হাজার হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে আছে এবং হসপিটালে লড়ছে, বাচ্চাদের নিউমোনিয়া হচ্ছে, আইসিইউতে ভর্তি বাচ্চা লড়ছে, এরকম অসংখ্য সিন আছে। পুনর্বাসনের জন্য যারা কাজ করছে তারা হিমশিম খাচ্ছে ডেটা কালেক্ট করতে, বাট চেষ্টা করে যাচ্ছে মানুষ, এটা হলো আশার কথা। তো আমার মনে হয় মানুষ, স্বেচ্ছাসেবক, এরা হচ্ছে থাকাটা মানে আমাদের অনেক বড় একটা শক্তি, সাহস। সেই সাথে প্রশাসনকে অনেক বেশি শক্ত একটা ভূমিকা পালন করতে হবে, যাতে এই যে হাজার হাজার মানুষের কোটি কোটি টাকা তারা দিয়েছে, এই যে তুমি তো বললে যে রিক্সাওয়ালা 22,000 দিয়েছে, একজন মহিলা কানের দুল খুলে দিয়েছে, একজন ভিক্ষুক 10-20 টাকা দিয়ে যাচ্ছে তার, তো এটা যাতে আসলে সাহায্য যাদের দরকার তাদের কাছে যাতে সবার কাছে পৌঁছায় ঠিক মতো। প্রশাসনও যদি সাহায্য করে স্বেচ্ছাসেবকদের, এবং স্বেচ্ছাসেবকরাও সাহায্য করে, সবাই মিলে আসলে যদি পৌঁছে যায়, সেটাই হবে আসলে সবচেয়ে বড় ব্যাপার। ছাত্র আন্দোলন এবং এই যে বন্যা পরিস্থিতি, সবকিছুতে তো প্রবাসীদের একটা বড় ধরনের ভূমিকা আছে। হ্যাঁ, এ ব্যাপারে কিছু বলতে চান? অবশ্যই, মানে দেশের বাইরে থেকে হয়তো একটা অন্যরকম টান হয়, আমি জানি না, সবারই তো টান থাকে, কিন্তু ওখান থেকে নিজে দাঁড়িয়ে কিছু করতে না পারার কষ্টটা মনে একটু বেশি। আমি সবসময় আসলে তাদেরকে দেখি যে তারা এত বেশি ইনভলভড হয়। আমি যখন দেশের বাইরে, তখন আমার কাছেও কল এসছে, নীল কোনো তো নেটওয়ার্ক নাই, দেশে কারোর সাথে কথা বলতে পারছি না, তুমি কোনো খবর পাচ্ছ কিনা, কি করতে পারি। এই যে স্টুডেন্টদের ওরা আহত হচ্ছে, চোখ অন্ধ হয়ে যাচ্ছে, যে হাত পা হয়ে যাচ্ছে, ওদের তো ট্রিটমেন্ট লাগবে, টাকা দিব, কাকে দিব বলো, তুমি একটু করে দাও। মানে এই যে তাদের যে একটা আকুতি, বা বন্যার সময় আমরা তো আসলে দেখেছি আন্দোলনের সময়টায় প্রবাসীরা কি করেছে আসলে আন্দোলনটাকে সফল করার জন্য। আরব আমিরাত তো প্রায় 57 জনের মতো তারা নিজেরাই জেলে চলে গেল ওখানকার আইন অমান্য করে। তো বাংলাদেশি আসলে মানুষরা সবসময় খুব আবেগী, এটা
এটা যেমন আমরা অনেক সময় হুজুগে বাঙালি বলে নেগেটিভ অর্থেও বলি, যে একটা কিছু পেলেই হলো, ছোটে ওটার পেছনে আবেগী জাতি বলে। আপনি কি বুঝতে পারছেন মানে বাঙালি মানুষ কি পরিমাণ আবেগী এবং কি পরিমাণ সহজ সরল? এই যে আপনি বললেন যে আরব আমিরাতে যারা হচ্ছে শুধুমাত্র স্টুডেন্টদের উপর যেন গুলি না চালানো হয়, অন্যায়ভাবে তাদেরকে যেন না মারা হয়, সেই কারণে তারা একসাথে সংঘবদ্ধ হয়ে আন্দোলন করা শুরু করেছিল। ওখান থেকেই তারা আন্দোলন করছে এবং সেটার ফলশ্রুতিতে কি হয়েছে, তারা আরব আমিরাত, ইউএস এর প্রত্যেকটা স্টেটে, সুইজারল্যান্ড, সুইডেন, এভরিওয়্যার 10 জন থাকলে 10 জন দাঁড়িয়েছে, 100 জন থাকলে 100 জন দাঁড়িয়েছে, মানে অন্যরকম ভাবে সাপোর্ট দিয়েছে। তো এই আবেগী বাঙালি বলেই আসলে এরকমটা সম্ভব হয় আমার কাছে মনে হয়। এজন্যই আসলে 71-এও আমরা স্বাধীনতা পেয়েছি, এজন্যই আরও আগে যদি 52-র কথাও বলি সেটাও সফল হয়েছে, এজন্য 90-এও স্বৈরাচার বিরোধী আন্দোলন সফল হয়েছে। 36 জুলাইয়ের পর উপস্থাপিকা হিসেবে আপনার বাক স্বাধীনতা ফিরে এসেছে? এটা আমি কিভাবে বলবো জানি না, এটা আমার ব্যক্তিগতভাবে আমার বলাটা কি হবে আমি সেটাও জানি না, কারণ বেশিরভাগ মানুষ মনে করছে বাক স্বাধীনতা ফিরে এসেছে। আপনি কি মনে করছেন বেশিরভাগ মানুষ? আমি মনে করছি, দেখো আমি ওই জন্য বলছি এটা একটু ট্রিকি, তা আমি একটু বুঝে শুনে বলতে চাই, কারণ আমি কিন্তু এই শুধু আন্দোলনের সময় বলি নাই। আমি এর আগে যখন সাংবাদিক কাজল, আমি জানি না যে উনি গুম হয়েছিলেন, তো ওই সময় তখন তার ছেলে পলক একাই লড়ে যাচ্ছিল, তো ওই সময় শুধুমাত্র আশফাক নিপুণ এটা নিয়ে কথা বলতেন, এবং অনেস্টলি আমি স্বীকার করছি আমি জানতাম না আসলে কি হচ্ছে, কিন্তু আমি অনেকদিন দেখছি আশফাক নিপুণ প্রতিদিন এটার আপডেট দিচ্ছে যে এখনও সাংবাদিক কাজলকে ফিরে পাওয়া যায়নি। আমি একদিন দেখেছি, 15 দিন পরেও দেখছি একই কাহিনী, 1 মাস পরে দেখছি একই কাহিনী। তখন আমি আসলে অনুপ্রাণিত হলাম যে আসলে কাহিনীটা কি। আমি কিছুদিন পরে এটা নিয়ে ঘাটালাম, পলকের সাথে কথা হলো, এরপর আমিও এটা নিয়ে স্ট্যাটাস দেওয়া শুরু করলাম। তখন অনেক শুভাকাঙ্ক্ষী, কোনো সরকার বা প্রশাসন, পুলিশ, কেউ না, আমাকে অনেক শুভাকাঙ্ক্ষী ফোন দিল, নক দিল, নীল এটা নিয়ে কথা বলো না, তুমি এটা নিয়ে কেন কথা বলছো, এটা সরাও। তো আমার খুব রাগ লেগেছে। এটা মানে কিন্তু বাক স্বাধীনতা নেই, আমি সেটা বুঝতে পেরেছি, কিন্তু আমার রাগ লেগেছে যে আপনি এটা কেন বলবেন, আমি তো একটা ভালো কথা বলছি, তো আপনি আমাকে এটা বলছেন মানেই তার মানে কি এইটা সত্যি যে আমার স্বাধীনতা নাই বলার? তো বলছে না দেখো পরিস্থিতি ভালো না। আমি তো এটা শুনবো না, কারণ আমি কেন এই কথা বলছি যে স্বাধীনতা ছিল কি ছিল না বাক স্বাধীনতা আমি জানি না, কারণ আমি মানিনি। আমার কাছে মনে হয় যেটা আপনার নিজের ইচ্ছা শক্তির উপর অনেকটা ডিপেন্ড করে। তার মানে 36 জুলাইয়ের আগেও আপনি স্বাধীনভাবে কথা বলে গেছেন, মানে আমি বলেছি, আমাকে শুভাকাঙ্ক্ষীরা বাধা দিয়েছে যে বলো না ঝামেলা হতে পারে, কিন্তু আমি কিন্তু বলে গেছি, এবং আমি একটা ওয়েবিনারও করেছি। এখন আলহামদুলিল্লাহ আমার কিছু হয়নি। এরপরেও যখন এই যে কার্টুনিস্ট এবং লেখক যে কিশোর এবং মুশতাক তাদেরকে নিয়ে যখন হলো, আমি তখনও কথা বলেছি, তখন আমি মেসেজ পেয়েছি নীল রিমুভ দ্যাট স্টেটাস। বলে কেন? আমি মেনে নেইনি। অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা বললাম, আমরা এখন একটা গেম খেলি। ওরে বাবা, জেনারেশন জি বলে, এই জেনারেশন, আপনি তো এই জেনারেশনে পড়েছেন কি? আমি এটা বললেই তো হ্যাঁ না, এখানে কিন্তু মৌসুমী মৌ বসেছিল আমাদের এই সিটে, সে কিন্তু তার বয়স বলে দিয়েছে, আপনি চাইলে কিন্তু বলতে পারেন। আমি অল্পের জন্য সেটা থেকে পিছিয়ে গেছি, জেনজি থেকে 1.5 বছর আগে, সো ইউ ক্যান কাউন্ট। ওকে, তো জেনজি, আমি জানি যে আপনি সোশ্যাল মিডিয়াতে সরব, আপনি তো জানছেন যে জেনজি আসলে কি কি কথা বলে, তাই না? অনেক ধরনের অনেক কথা বলে। তো আমি দেখি আপনি আসলে কতটা জানেন এখনকার ভাইরাল টপিক সম্পর্কে। আমি আপনাকে শূন্যস্থান পূরণ করতে বলবো, একটু মজার চলে, ঠিক আছে? মুরব্বি মুরব্বি ড্যাশ, ওই ড্যাশ না প্লিজ, ওই মামা না প্লিজ। ওয়াও, এটা আমার খুব ফেভারিট। কেন? আমার খুব মজা লাগে এটা। ড্যাশ হারানোর বেদনা, স্বজন হারানোর বেদনা। নাটক ড্যাশ, নাটক কম করো প্রিয়। আচ্ছা, প্রিয় হলো না কেন? প্রিয় না, এটা একটা ছেলে টিকটকার, সে এরকম একটা টিকটক ভিডিও করেছিল, নাটক কম করো প্রিয়। আর ওই জিনিসটাই মানুষ বলে আর কি, এটা হচ্ছে একটা স্টোরি, ব্যাক স্টোরি। ড্যাশ আঙ্কেল, হাউন আঙ্কেল। She has made us stand dash. She has made us দিয়ে অনেকগুলো কথাই হয়, এটাতে কি কি বুঝতে পারছি না। মানে আমি এই লাইনটা অনেক জায়গায় দেখেছি, কিন্তু এটা আমি খুব একটা ক্যাচ আপ করিনি। এটা সম্ভবত ওবায়দুল কাদের বলেছিলেন কিছু একটা, she has made us do that, she has made us flee, she has made us, অনেক কিছু ইউজ করে এই লাইনটা দিয়ে। আচ্ছা সরি, আমি এটা জানি না। আচ্ছা, শূন্যস্থানে টলার বসবে। টলার, স্ট্যান্ড টলার। ও আচ্ছা, তাই? ও আচ্ছা, এটা মানে রিয়েলটা আমি জানতাম না। রাসেল ড্যাশ, ভাইপার। রাসেল মামা না, বাই দ্য ওয়ে আমার মামার নাম কিন্তু রাসেল। রাসেল ভাইপার। IYKYK, ইফ ইউ নো ইউ নো। ওয়াও, আপনি জানেন তাহলে। এই ওয়েট ড্যাশ, ও আচ্ছা, এই ওয়েট, ইটস মাই টার্ন নাও। ওকে,
বাট আই লাইক হার, কিন্তু মেয়েটাকে নিয়ে যেটা হয়েছে আমার কাছে সেটা মানে আমরা আসলে এখানে কাউকেই ছোট করে বলছি না, আমরা আসলে এটা একটা মজা চলে যাচ্ছে প্রসঙ্গে জায়গা থেকে এই কথাগুলো এখন সোশ্যাল মিডিয়াতে খুব বেশি ট্রেন্ডিং, রাইট? যেমন এই যে আপনার বিভিন্ন ছবিতে নিশ্চয়ই সবাই নাইস এন্ড ড্যাশ লেখে, নাইস এন্ড অ্যাট্রাক্টিভ, ইয়েস একদমই। 5 আগস্ট যেদিন হচ্ছে 36 জুলাই বলে, সেদিনও কিন্তু অনেক মৃত্যুর ঘটনা ঘটেছে। অনেক মা কিন্তু তাদের সন্তানকে হারিয়েছে এই আন্দোলনে। সেই মাদের জন্য কি কিছু করার ইচ্ছা আছে? কি করবো আসলে জানি না। কিছু জায়গায় ওই যে বললাম না, আমি কেন ট্রমাটাইজড হয়ে যাই যখন জিনিসগুলো খুব কাছ থেকে দেখা হয় না। আমি একটা স্টুডেন্টের সাথে কথা বলেছিলাম, আমি কিছু আর্থিক সাহায্য ওকে পাঠিয়েছিলাম এবং কথা হয়েছিল এবং ছেলেটা বলেছিল যে আপু একদিন আসেন, এবং বলেছিলাম দেখা করবো, কিন্তু আমি সাহস করে যেতে পারিনি। মানে যাব, দেখা করব, কিন্তু যখন কাছ থেকে দেখা হয় না, মানুষকে না আপনি কিছু করতে পারবেন না। মানে ওই মাকে আপনি কি দিয়ে সান্ত্বনা দিতে পারবেন? মানে যার আসলে মানুষ হারিয়েছে, মানে মৃত্যু তো পৃথিবীর সবচাইতে কঠিন সত্য, তো সেটা যে একবার স্বাদ পেয়েছে জীবনে, যে মারা গেছে তো গেছে, কিন্তু যারা বেঁচে থাকে তাদের লাইফে কি স্কারটা থাকে সেটা একমাত্র তারাই অনুভব করতে পারে, এবং কোনো কিছু দিয়ে আসলে সেই শূন্যস্থানটা পূরণ হয় না। আমরা একটা গণমাধ্যমে এটাও দেখেছি যে মুগ্ধর মা বলছিল যে আমার ছেলেটা বারবার জুতা হারিয়ে ফেলে, কিন্তু এবার মৃত্যুর পরে এত জায়গায় লাশ নিয়ে যাওয়া হলো, কিন্তু আমার ছেলেটা এবার জুতাটা হারায়নি। আসলে এই বিষয়গুলো আমাদেরকেও খুব কষ্ট দেয়, আমাদেরকেও খুব নাড়ায়। মায়ের কথা উঠছিল, আপনার মায়ের পায়েস মিস করেন? হ্যাঁ করি, সব কিছুই করি। আপনার মায়ের অবর্তমানে আপনার বড় ভাই সেই দায়িত্বগুলো নেওয়ার চেষ্টা করছে। আপনি একটা বেশ সুন্দর স্ট্যাটাস দিয়েছিলেন সে ব্যাপারটা। আপনার বড় ভাই সম্পর্কে কিছু বলতে চান যে আপনার মায়ের কোন কোন দায়িত্বগুলো সে ফিল আপ করতে চাচ্ছে? আমার মা যখন চলে যায় আমি অনেক বেশি আদরের ছিলাম, তো সবাই তাই, আমি শিওর তুমিও অনেক আদরের তোমার বাসায়। তো অনেক কিছু চেষ্টা করেছে যে আম্মু তো মানে খাওয়া দাওয়া নিয়ে আমি একটু উদাসীন ছিলাম, সবসময়টা আম্মু মেনটেন করতো। তো আম্মু যাওয়ার পর ভাইয়াকে দেখেছি ওই কাজগুলো করার প্রচণ্ড চেষ্টা করতে, খাবার বানিয়ে দেওয়া, কি খাবো, স্পেশালি এই জিনিসটা, কারণ এটা তো আসলে সবচাইতে বেশি মায়েরাই খেয়াল রাখে খাবারের। তো আমার ভাই নিজে ফ্রুটস কেটে দিয়ে, নিজে খাবার বানিয়ে রান্না করে নিজে খাবার বেড়ে দেয়, আমি খাচ্ছি, পাশ থেকে পানি ঢেলে দেয়, সর্বোচ্চ চেষ্টা করে যাতে আমি ঠিকঠাক থাকে। মানে আমি বুঝি যে খুব চেষ্টা করছে যাতে আম্মু যে যত্নটা করতো ওই যত্নটা যাতে আমি কিছুটা হলেও পাই। যাই হোক, অনেকটা সময় আমরা পার করে এসেছি ওটা থেকে। চরকির একটা ওয়েব ফিল্ম করেছেন আপনি, নিঃশ্বাস, আমি যদি ভুল না করে থাকি, এবং দীপ্ত প্লেরও একটা কাজ করেছেন, ক্রিমিনালস। এই দুটো কাজের অভিজ্ঞতা কেমন? ভালো। চরকিতে তো তখন আমি চরকিতে জব করতাম, ওই সময় রাফি আমাকে বললো যে একটা ক্যারেক্টার আছে তুমি করো। তা আমি একটু সুযোগ পেলে আর ভালো ক্যারেক্টারের কথা আমাকে বললে আমি করতেই চাই। অনেক প্রেশার ছিল, তাও শুটিংটা করেছিলাম, ভালোই লেগেছিল। আর ক্রিমিনালস করতে মজা লেগেছে, কারণ গল্পটা খুব ইন্টারেস্টিং ছিল, মানে খুবই ইন্টারেস্টিং গল্প ছিল। আমার চরিত্রটা ছিল একজন হিন্দু মধ্যবিত্ত গৃহিণীর। তো এটা কিন্তু আপনাকে বলেছে যে আপনি হিন্দু কিনা। এটা কেমন ফিল করেছেন? মজা লেগেছে, আমি দেখেছি ওখানে, আবার দেখছি অনেকে কমেন্ট করছে যারে এটা ওনার চরিত্র। আচ্ছা, মজাই লাগে, ভালো লেগেছে খুব। যারা এখনো ক্রিমিনালসটি দেখেননি তারা কিন্তু অবশ্যই দীপ্ত প্লের মাধ্যমে আপনারা দেখে ফেলতে পারেন, তাই না? তবে একটা বিষয়, যে অভিনয় কেন নিয়মিত দেখা যাচ্ছে না আপনাকে? অভিনয় নিয়মিত কেন দেখা যাচ্ছে না সেটা তো জানি না, কারণ আমি আসলে প্রোগ্রাম নিয়েই একটু ব্যস্ত থাকি, এটাও আছে। আর যেহেতু শুরু থেকে অভিনয়ের সাথেই মানে একটা তো ট্র্যাক থাকে, আমার ট্র্যাকটা যেহেতু ওইটা না, সো ওই র্যান্ডম কাজ করাও হয় না। তাও তো করা হয়, টুকটাক তো করেছি যখন সুযোগটা পেয়েছি, সময়টা পেয়েছি, খুব কম যদিও। নিঃশ্বাস করার পরে দীর্ঘদিন আর কিছু করিনি। এরপর দীপ্তরটা যখন করলাম তখন একটা ওয়েব সিরিজের কাজও করেছি, ওটা একটা অনেক ভালো একটা কাজ হতে পারতো, কিন্তু ওটা যাই হোক, ওটা এখন হয়তো আসবে না, দেখি সামনে হয়তো আর একটা দুটো কাজ করব। বাহ, চমৎকার। ছোট ছোট কয়েকটা গেমস খেলার পর আমরা আজকে অনুষ্ঠানটা শেষ করব। ওকে, ইয়েস অর নো অ্যানসার দিবেন, ঠিক আছে? ছ্যাঁকা খেলে আপনি ভালো লিখতে পারেন? ইয়েস, এটা সবার। নীল চোখে গ্লিটার ইউজ করতে পছন্দ করে? নো। নো, আমি আইশ্যাডোই খুব কম পছন্দ করি। আচ্ছা, নীল হুরেজাহান রাস্তার ফুচকা আর ঝালমুড়ি খেতে পছন্দ করে? ঝালমুড়ি খুবই, তবে ফুচকার থেকে বেশি ভেলপুরি। উপস্থাপনা থেকে অভিনয়ের রেমুনারেশন বেশি পায়? না, উপস্থাপনায়। মনে মনে মৌসুমী ময়ের সাথে জেলাস করে? না, আমি কারোর সাথে জেলাস করি না। নীলের গোপন কথা তার প্রিয় বান্ধবীকেও শেয়ার করে না?
কাইন্ড অফ ট্রু কিছু কিছু সময়। নীল লেট করে বান্ধবীদের সাথে দেখা করতে গেলে? ডিপেন্ডস, না দেখা করার ডেট থাকলে আমি লেট খুবই কম করি, কিন্তু দেখা যায় আমি ডিচ করে আমি বাসায় বসে থাকি অনেক সময়, দেখা করি না বন্ধু বান্ধবদের সাথে। হ্যাঁ, আমার ফ্রেন্ডের সাথে আমার এখনো ঝগড়া হচ্ছে যে আমি লিখছি তুমি পাত্তা দিচ্ছ না। নীল ছ্যাঁকা দিতে ভালোবাসে? না, আমি মানুষকে কষ্ট দিতে পারি না, এটা আমার একটা, এটাকে কি বলে, নীল লুকিয়ে লুকিয়ে জায়েদ খানের দিগবাজি দেখতে পছন্দ করে? লুকিয়ে লুকিয়ে দেখি না, যখন দেখেছিস চোখের সামনে এসেছে দেখেছি, মজা পেয়েছি। নীলের প্রিয় নায়ক ইমরান হাশমি? ইমরান হাশমির অ্যাক্টিং ভালো এবং কিছু কিছু ছবি ভালো, তার মুভির গানগুলো ভালো। প্রিয় নায়ক না, আমার প্রিয় নায়ক না। এবার প্রশ্ন, রাতে ঘুমাতে যাওয়ার আগে কার কথা বেশি মনে পড়ে? রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি সৃষ্টিকর্তাকে মনে করি, মা বাবাকে মনে করি, প্রিয় মানুষদের মনে করি, এই তো। পৃথিবীর কোন দেশ আপনার কাছে সবচেয়ে সুন্দর? নিজের দেশের প্রতি তো একটা মানে বায়াসনেস থাকবেই। বাংলাদেশ অবশ্যই ভীষণ সুন্দর, কারণ এটা আমার নিজের দেশ, আর একই সাথে আবার পৃথিবীটাও তো আমাদেরই যদি মহাবিশ্বের কথা চিন্তা করেন। এত নিউট্রাল কথাবার্তা, নিউট্রাল প্রশ্নের উত্তর আমি কোনোটাতেই কিন্তু একদম ফিক্সড প্রশ্নের উত্তর পাচ্ছি না। আপনি এক দেশের সীমার এখানে ভাবছেন, যদি এলিয়েন যদি সত্যি হয় কখনো, তখন তো আপনি পৃথিবীকে নিয়ে ভাববেন যে পৃথিবী আমার। আর সব দেশ, অনেক দেশ তো ঘোরা হয়নি, অনেক দেশই আসলে সুন্দর এবং অনেক দেশেই অনেক সবুজ আছে। কার উপস্থাপনা আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন? কার উপস্থাপনা সবচেয়ে বেশি পছন্দ করা? এলেন ডিজেনার্স, মাই মোস্ট ফেভারিট ওয়ান। এবং আমি কিন্তু এবার ইউএসএ ট্যুরে সিয়াটেল গিয়েছিলাম শুধুমাত্র এলেনের শো দেখার জন্য। ফর দ্য ফার্স্ট টাইম আমি এলেনের স্ট্যান্ড আপ শো দেখেছি এবং দিস ইজ হার লাস্ট ট্যুর। এবং আমি এখনও এটা মানে এমন, এরপর তো আন্দোলন অনেক কিছু যাচ্ছে, তা আমি শেয়ারও করতে পারিনি, সেই সুযোগটাও পাইনি, এবং ওখানে ছবিও তোলা যায় না, তো ছবিও তুলতে পারিনি। বাট ইট ওয়াজ আ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, আমার বাকেট লিস্ট চেক। আমি অ্যালেনের শো দেখেছি, আমি সামনে থেকে অ্যালেনকে দেখেছি, ইট ওয়াজ সো গুড। এটা কিন্তু অনেক বড় একটা প্রাপ্তি। আচ্ছা, কোন চরিত্রে অভিনয় করতে চান আপনি, এক কথায় যদি উত্তর দিতেন? কোন চরিত্রে আমি অভিনয় করতে চাই এক কথায়? ইটস ভেরি ডিফিকাল্ট। আমি কোন উপন্যাসের চরিত্র, কোন উপন্যাসের সেটা বলাটা তো আসলে ডিফিকাল্ট, যে কোন উপন্যাসের। শরৎচন্দ্র বা রবীন্দ্রনাথের কোন নায়িকার চরিত্র হতে পারে। গুড চয়েস। বিয়ে করবেন কবে, এক কথায় উত্তর দেবেন? এটা কি কখনো সম্ভব, বিয়ে করব কবে এক কথায় উত্তর? আপনি নাকি বিয়ের কথা শুনলে অনেক রাগ করেন? ছোটবেলায় করতাম, এখন তো করি। এখন করেন? এখন বিয়ে করতে চাচ্ছেন? তোমাকে না, আমার বিশেষ সূত্রে খবর আসে তো। না, ওরকম কিছু না। আর বিয়ে নিয়ে এখন তো আসলে, হ্যাঁ বিয়ে নিয়ে এখন, ছোটবেলায় রাগ করতাম, এখন রাগ করার কিছু নেই, ভাবছি। আচ্ছা, মানে পছন্দ টছন্দ আছে তো? লেটস সি, মানে খুব তাড়াও নেই, কোনো বাইন্ডিংসও নেই যে বিয়ে করব না। পছন্দ আছে? লেটস সি মানে কোনটাই হাড়ির খবর কোনোভাবে বের হবে না। বিয়ে তো অনেক আসলে ইম্পর্টেন্ট একটা টপিক এবং খুবই সেনসিটিভ একটা টপিক, সো এটা তো আসলে, এটা বিধাতার উপর নির্ভরশীল। আশা করি যেটা হবে সেটা ভালোটা হবে। আচ্ছা, শহর না গ্রাম? বোথ। কিছু সময় খুব গ্রামে ছুটে যেতে ইচ্ছে করে, নদী পাড়ে বসে থাকতে ইচ্ছে করে, সবুজ দেখতে ইচ্ছে করে, কিন্তু আমার আবার শহরও ভালো লাগে। ক্যাটাগরি করবেন, 3টা ক্যাটাগরি, 3 জনকে কত কত মানে কোথায় কোথায় বসাবেন? শ্রাবণ তৌহিদা, মৌসুমী মৌ, নীল হুরে জাহান। উপস্থাপনের ভিত্তিতে 3 জনকে কোথায় বসাবো? আমি ওকে ফাইন, আমি একটা ক্যাটাগরিতে করি, সিনিয়র জুনিয়র ওয়াইজ। না 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 না, উপস্থাপনের ভিত্তিতে। আমি বয়সে সিনিয়র জুনিয়র ওয়াইজ শ্রাবণ তৌহিদা, মৌসুমী মৌ, নীল হুরে জাহান। মানে নিজে যে ছোট এটাও প্রকাশ করে দিলেন। ইউ আর সো ইন্টেলিজেন্ট। আচ্ছা, বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল কবে বিশ্বকাপ জিতবে বলে আপনার মনে হয়? আমি জ্যোতিষী হলে খুব ভালো হতো, কিন্তু ইটস মাই, আমি অন্যভাবে অন্য উত্তরটা দেই, সেটা হচ্ছে ইটস মাই বিগেস্ট ড্রিম যে বাংলাদেশ দল একদিন বিশ্বকাপ জিতবে, এবং আমি স্টুডিওতে বসে, আমরা যেভাবে খেলা দেখি, আমি স্টুডিওতে বসে দেখব যে বাংলাদেশ বিশ্বকাপ জিতেছে এবং জেতার পরের শোটা আমি করব। দিস ইজ মাই বিগেস্ট ড্রিম অ্যাজ এ স্পোর্টস হোস্ট। আমরাও সেটাই চাই। আমি ওই দিনটার কথা অনেক ভাবি, তা আমি চাই যে ওটা সত্যি হোক। চমৎকার চমৎকার। ফুটবলে আপনি কোন দলের সাপোর্টার? আমি ব্রাজিল। আচ্ছা, পরের কবিতার বই আমরা কবে দেখতে পাবো? পরের কবিতার বই দেখতে, এটা আসলে বলা যায় না, আমি জানি না।
দেখতে দেখতে কথা বলতে বলতে কখন যে সময় পার হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। তবে যাবার আগে নীল হুড়েজাহানের কণ্ঠ থেকে একটা কবিতা সহ গান না শুনে যাচ্ছে না। আমি জানি যে নীল হুড়েজাহান একই সাথে কবিতাও বলতে পারে, আবার সেই সাথে আবার গানও করতে পারে। না, কবিতা আর গানের সাথে করা যাবে না, ওটা একবারই করেছিলাম। একটা কবিতা বলতে পারি, নিজের লেখা। হ্যাঁ, নিজের লেখা। থ্যাংক ইউ, ভালো একটা আড্ডা হয়েছে। আর দীপ্ত টিভিকে ধন্যবাদ জানাতে চাই আমন্ত্রণ জানাতে জন্য দ্য টকরুম অনুষ্ঠানে। টকরুম অনুষ্ঠানে যারা দর্শক আছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে, শুভকামনা থাকবে, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। আর একটা কবিতা শুনতে চাইলে তুমি, তো আমি এই কবিতাটা ওই যে বলছিলাম 18 জুলাইয়ের ওই সময়টা আমি ছিলাম ইউএসএতে, আমার কলেজ বন্ধুদের সাথে আমি দেখা করতে গিয়েছিলাম। আমি ইউএসএ গিয়েছিলাম শো করতে, একটা শোতে আমাকে ইনভাইট করা হয়েছিল। সেখান থেকে আমার ফ্রেন্ডরা থাকে আলাবামা, ওদের সাথে দেখা করতে গিয়েছিলাম এবং আমরা একসাথে একটা জঙ্গলের মতো জায়গায় একটা কেবিনে গিয়েছিলাম। কিন্তু সেদিন সারা রাত আমি ঘুমাতে পারিনি, আমি নিউজ দেখছিলাম এবং ওই সময়টা একটা কবিতা লিখেছিলাম, সেটা বলতে পারি। নিশ্চয়ই। কার বিপক্ষে লড়ছে কে, এই যুদ্ধে জয়ী হচ্ছে কে, থামবে কোথায়, সাজাবে কেমন শেষটাকে, জেদের লড়াই লড়তে গিয়ে হারিয়ে দিলে দেশটাকে। কার রক্তে রাঙাচ্ছ হাত, বিচ্ছ বুলেট কার বুকে, মায়ের বুকটা খালি করে দাপিয়ে বেড়াও তুমি কোন সুখে। রাজাকার মারছ না তো, ওরা বাংলা মায়ের দামাল ছেলে। খেলছো তুমি ভুল খেলা আজ, হারছো খেলা ভুল চালে। জ্বেলেছ আগুন কোথায় বলো, নিচ্ছ যে কার প্রাণ কেড়ে। দেশটা তো ভাই তোমার আমার, গড়বে এদেশ কাকে ছেড়ে। দু চোখ ঢেকে দুই হাতে তুমি বলছো কিছুই দেখছো না। ভাঙছে তোমার দেশের খুঁটি, তুমি শুধু বুঝছো না। থামবে কোথায়, সাজাবে কেমন শেষটাকে, জেদের লড়াই লড়তে গিয়ে হারিয়ে দিলে দেশটাকে। স্বাধীন দেশের স্বাধীন মানুষ, বলো উত্তরটা কে জানে। প্রশ্ন আমার দুঃখী মায়ের, আমার সাওয়াক মারল কেনে। চমৎকার।